আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, তোমাকে ঠিকমতো চিনছি না, তুমি কি নতুন জয়েন করেছো? জি স্যার, আমি আজকে জয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকমতো ডিউটি করো। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? স্যার আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমাদের সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন। তারপর আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার সবটুকুই দিয়েছেন। আর আমাদের দুনিয়াতে কি কি করণীয়, কি কি বর্জনীয়, সে সবটুকুই জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহর ইবাদত করা, মানুষের কল্যাণে কাজ করা, আর অবশ্যই সকল অন্যায়ের প্রতিবাদ করা, এইগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। যাই হোক, আজকে আমি তোমাদের বিশেষ একটা পদার্থ নিয়ে পড়াবো। বারুদ। বারুদ এমন একটা পদার্থ যার গায়ে জোরে ঘর্ষণ লাগলে আগুনে পরিণত হয়। শুধু তাই নয়, বারুদের আশেপাশে কোনো কারণে একটু গরম হলেই বারুদ জ্বলে ওঠে। দেশের প্রতিটা সমাজে বারুদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন লোক থাকার দরকার, যারা কোনো অন্যায় দেখলেই বারুদের মতো জ্বলে ওঠে। আর এই জন্য আমি এই পদার্থের নাম দিয়েছি বিদ্রোহী বারুদ। বিদ্রোহী বারুদ, বিদ্রোহী বারুদ। দোস্ত, স্যারের লেকচারে দেখিস অনেক কিছু বোঝার আছে। ঠিকই বলেছিস। প্রতিটা সমাজে বিদ্রোহী বাঙালির মতো অন্যায় প্রতিবাদ করার লোক দেশে দু একটা থাকা দরকার। ঠিক আছে, চল যাই। আপনাকে আমাদের সিআইডির প্রধান হিসেবে পেয়ে আমরা আনন্দিত স্যার। থ্যাংক ইউ অল। আপনারা আসলে আমাকে এভাবে গ্রহণ করেছেন, এই জন্য আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি। স্যার, আমরা আপনার অনেক বড় ফ্যান। আপনার মেধা, বিচক্ষণতা অনেক গল্প শুনেছি। আজ স্যার আপনাকে প্রথমেই দেখলাম, খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এখানকার আইন শৃঙ্খলার কি অবস্থা? স্যার, আমি গত 7 বছর যাবত এখানে আছি। স্যার, আজ পর্যন্ত আমাদের এরিয়াতে তেমন উল্লেখযোগ্য কোনো অপরাধের রিপোর্ট করাতে কেউ আসেনি। ও, তার মানে তো এই এলাকার লোক খুব আনন্দে আছে এবং নিরাপদে আছে, তাহলে তো কোনো সমস্যা হয় না, তাই তো অফিসার নাকি? জি মানে স্যার, বিষয়টা ঠিক তা নয়। এই এলাকার মানুষ স্যার ভয়ে এবং আতঙ্কে কোনো অপরাধেরই রিপোর্ট করে না।
হুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী মান্নান সাহেব তার নিজ বাসায় খুন হয়েছেন। হত্যাকারী তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং হত্যা করে তার বুকের উপরে বিদ্রোহী বারুদ নামে একটি কাগজ রেখে গেছে। এই খুনি কে বা কারা, এই হত্যার পিছনে কতজন জড়িত আছে, কেনই বা ইনাকে হত্যা করা হয়েছে, এর সঠিক কোনো কারণে এখন পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারি। কুষ্টিয়ার মিরপুরের ইশালমারি গ্রাম থেকে ফয়সাল আহমেদ, চ্যানেল বিনোদন মোড। আচ্ছা মিস্টার হেলাল, এই খুনের ব্যাপারে তোমার কি মনে হয়? স্যার আমার মনে হয় এটা ডাকাতি অথবা শত্রুতামূলক কোনো হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। রাইট স্যার, আমারও তাই মনে হয়। এটা হতে পারে স্যার। মিস্টার রাজীব দেখতে পান? হ্যালো মিস্টার রাজীব, হ্যাঁ আপনি একটু দ্রুত এই ঘটনাস্থলে আসেন তো। হ্যাঁ এখানে ইন্সপেকশন করতে হবে। স্যার, সমস্ত আলামত সংগ্রহ করা হয়ে গেছে। ও গুড গুড। আর এই খুনের ব্যাপারে এখন পর্যন্ত আপনারা কতটুকু জানতে পেরেছেন? আমরা স্পটে কিছুক্ষণ আগে মাত্র এসেছি, জায়গাটা ভালো মতো দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং সেখান থেকে হেয়ার স্যাম্পল, ব্লাড স্যাম্পল এগুলো নেওয়া হয়েছে। তো আসলে এই ব্যাপারে আমরা বিস্তারিত তখনই বলতে পারবো যখন ফরেন্সিক রিপোর্টটা আমরা হাতে পাবো। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন, তাহলে আমরা প্রকৃত তথ্যটা আপনাদের কাছে বলতে পারবো। ধন্যবাদ। এবার অফিসার, এই খুনের ব্যাপারে তোমরা কি জানতে পারলে সেটা বলো। স্যার, আমরা দুজন নিহত ব্যক্তির আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ডক্টর আরিফের কাছে ফরেনসিক রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। স্যার, আমরা নিহত ব্যক্তির বডি খুব ভালোভাবে অবজার্ভ করেছি। স্যার, হাতাহাতি, ধস্তাধস্তি বা কোনো শারীরিক শক্তি প্রয়োগ করে তাকে হত্যা করার কোনো আলামত পাওয়া যায়নি। জাস্ট তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ও আচ্ছা, আর তোমরা দুজন ইনভেস্টিগেশন করে কি পেলে? স্যার, মিস্টার হেলাল এখন ইনভেস্টিগেশনে আছে। আমরা ওই পরিবারের সকলের সঙ্গে কথা বলেছি। বিশেষ কোনো ব্যক্তির প্রতি তাদের সন্দেহ নেই। স্যার, ওই বাড়িতে বেশ কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল, কিন্তু সেগুলো সব কিছু ঠিকঠাক আছে। এই খুনের ক্ষেত্রে যেহেতু খুনির স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার মানে এটা নিশ্চিত বলাই যায় যে এটা ডাকাতি খুন নয়। আর একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে নিহত ব্যক্তির বডিতে কোনো দাগ পাওয়া যায়নি।
বা কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না। তার মানে এটা আমরা নিশ্চিত হতে পারি যে এটা কোনো প্রতিহিংসামূলক খুন নয়। তার মানে খুনি নিশ্চয়ই একজন থেকে দুইজন, তাই তো? জি স্যার। স্যার, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে নিহত মান্নান মিয়া ছিলেন বড় মাপের একজন সুদের ব্যবসায়ী। ও আই সি, বড় মাপের সুদখোর। রাইট স্যার, ওই এলাকার অনেক শ্রমজীবী, খেটে খাওয়া অসহায় মানুষেরা ওই সুদখোর মান্নানের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছে। শুধু তাই নয়, ওই সুদখোর মান্নানের সুদের বোঝা টানতে গিয়ে গত মাসে একজন কিশোর আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। বলো কি, এটা সাংঘাতিক ব্যাপার। তো তোমরা এতদিন কিছু করোনি কেন? কোনো পদক্ষেপ কেমন নেওয়া? স্যার, মান্নান হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যবসায়ী, তাই ওনার বিরুদ্ধে কেউ কমপ্লেন করার সাহস পায়নি। স্যার, একটি ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কি বলো শুনি। স্যার, রাতে মান্নানের ছেলে গুলির শব্দ শুনে রুমের বাইরে আসে ও তৎক্ষণাৎ ছাদে তার বাবার কাছে যায়। সেখানে তার বাবা মান্নানকে মৃত দেখে। তারপর উঠানের দিকে তার চোখ পড়লে একজন কালো পোশাকধারী লোককে সে চলে যেতে দেখে। তার ভাষ্য মতে অন্ধকারে সেই ব্যক্তিকে সে চিনতে পারেনি, আর তাছাড়া ওই ব্যক্তির মুখে মাস্ক পরা ছিল। ও মাই গড, এই কালো পোশাকধারী লোকটা আবার? স্যার, হয়তো উনিই বিদ্রোহী বারুদ যে এই খুনটা করেছে। এটা হতেই পারে। এখন দেখতে হবে ফরেন্সিক রিপোর্ট থেকে কিছু পাওয়া যায়। জাস্ট মিনিট। হ্যালো ডক্টর আরি, আপনি একটু আসুন তো। ওকে স্যার, আসবো? হ্যাঁ হ্যাঁ ডক্টর আরি, তাহলে ফরেন্সিক রিপোর্ট থেকে কিছু পাওয়া গেল? স্যার, আমি ক্রাইম স্পট থেকে পাওয়া সমস্ত আলামতগুলো খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছি, কিন্তু সরি স্যার, আপনাদের আশ্বস্ত করার মতো পরীক্ষা করে কিছুই পাইনি স্যার। হোয়াট? খুনি কি ভূত নাকি এলিয়েন যে সে খুন করে চলে গেল আর কোনো প্রমাণই পাওয়া গেল না? এটা কেমন কথা? স্যার, এমন তো হতে পারে যে এটা পরিকল্পনা মাফিক মার্ডার, অথবা খুনি বুদ্ধিমত্তার সাথে প্রমাণ না রেখে খুন করেছে। নেভার, ওই কালো পোশাকধারী খুনিকে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। অ্যান্ড এনি হাউ। ইয়েস স্যার। আরে দোস্ত, তোকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? খুব টেনশনে আছি দোস্ত। কি হয়েছে বল একটু শুনি। আর বলিস না, ইনভেস্টিগেশন করলাম, ফরেনসিক রিপোর্ট দেখলাম, কিন্তু খুনির কোনো ক্লু আমরা পেলাম না। তাহলে তো খুবই জটিল সমস্যা রে দোস্ত। লেগে থাক, আশা করি একসময় হয়ে যাবে। গতকাল প্রভাবশালী ব্যবসায়ী খুন হবার পর একই এলাকার পাশের গ্রাম কুরসার সরকারি ভূমি অফিসারকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। দর্শক, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই যে এই লাশের পাশেও বিদ্রোহী বারুদ লেখা একটি কাগজ পাওয়া গেছে। কিন্তু কে এই বিদ্রোহী বারুদ? সে কি একজন ব্যক্তি নাকি একটি সংঘবদ্ধ চক্র? জনমনে এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। সিআইডি কি পারবে এই হত্যার কারণ উদ্ঘাটন করে বিদ্রোহী বারুদকে গ্রেপ্তার করতে? কুরসা, মিরপুর, কুষ্টিয়া থেকে ফয়সাল আহমেদ, চ্যানেল বিনোদন মোড। সাত্তার ভাই, দুটো খুন হয়ে গেল, এখন তো কারোকে ধরা পড়ল না। র্যাব, বিডিআর, সরকারে এত পড়ছে, তা এই আসামি ধরা পড়ে না। তা তো ঠিকই, এটা করে কি? হ্যাঁ মন্ডল ভাই, আমি তো মনে করি বিদ্রোহ যেই হোক না কেন সে একদম ভালো কাজ করছে। তা তো ঠিক। এখন হয়তো দেশের সুদ ঘুষ কেউ খাওয়ার আগে বিদ্রোহী বারুদের কথা 100 বার ভাববেন। 100% সঠিক কথা।
আচ্ছা, নিহতর বডি ও আশপাশ থেকে কোনো প্রমাণ বা কোনো কি পাওয়া গেছে? নো স্যার, খুনের ধরন একই রকম। ও, তার মানে বিদ্রোহী বারো পরপর সমাজের দুইজন প্রভাবশালী ব্যক্তিকে খুন করলো, আর আমরা তাকে ধরা তো দূরের কথা, তার বিরুদ্ধে একটা সিঙ্গেল ক্লু পর্যন্ত পেলাম না। যদি এরকম চলতে থাকে তাহলে দেশের মানুষের আস্থা আমাদের প্রতি আর থাকবে না। নো, নেভার, এটা হতে দেওয়া যায় না, এটা আমি হতে দেব না। আজ থেকে ওই কালো পোশাকধারী বিদ্রোহী বারুদকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা থামতে হবে, আর ওই বিদ্রোহী বারুদ গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কালো ছুটি হবে। এখন থেকে সকলের ছুটি গেছে। স্যার, ফরেনসিক রিপোর্ট রেডি। ও আচ্ছা, তার রিপোর্টে কি কিছু পাওয়া গেল নাকি আগের মতোই? নো স্যার, আগের মতো না, খুনির কুলু পাওয়া গেছে। তাই? বলো কি ডাক্তার? স্যার, দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে স্যার। তাই? কিন্তু সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা হলো ডাক্তার সাহেব? স্যার, ওই আঙুলে ছাপ দিয়ে কোনো ন্যাশনাল আইডেন্টিটি বা অন্য কোনো তথ্য পাওয়া যায় না স্যার। এটা কেমন কথা? ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল অথচ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, এটা কিভাবে সম্ভব? স্যার, এটা হতে পারে যদি কোনো মানুষের বয়স 18 বছরের নিচে হয়, অর্থাৎ তার জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো তথ্য পাওয়া যাবে না স্যার। ও, আই সি। তার মানে খুনি দুজনই ছাত্র, এটা আমরা নিশ্চিত। জি স্যার। এবং মেবি তারা কলেজ স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ ডাক্তার, ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। Now boys, let's start the mission. Yes sir. Okay, best of luck. Thank you sir.
ব্যাপার ইনি কে? স্যার ইনি বলেছেন যে ইনি বিদ্রোহী বাউল সম্পর্কে কিছু জানেন। ও আই সি, ইনি তো গ্রেট পয়েন্ট। বিদ্রোহী বাউলকে ধরতে আমাদের কাজে লাগে। গুড নিউজ। আচ্ছা আপনাকে বসুন, আপনি বসুন। আচ্ছা আপনি কি ক্লিয়ার করে বলেন যে আপনি বিদ্রোহী বাউল সম্পর্কে কতটুকু জানেন? আরে লেকচারে দেখিস অনেক কিছু বোঝার আছে। ঠিকই বলেছিস, প্রতিটা সমাজে বিদ্রোহী বাউলের মতো অন্যায় প্রতিবাদ করার লোক দেশে দু একটা থাকা দরকার। ঠিকই কথা। একজনের নাম হাসিবুল, একজনের নাম সাগর। ওরা দুইজনে হাজার ডিগ্রি করে দেবে। হাজার ডিগ্রি করে? স্যার ওদের দুইজনের বাড়ি বিশাল বাড়ি করে। বিশাল বাড়ি করে আছে? বিদ্রোহী বাড়ি। এবারে বিদ্রোহী বাড়িটা পালাবে কোথায়? ওদের যেখানে পাও সেখান থেকে ধরা লাগবে। স্যার আমি বিদ্রোহী বাউলদের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা। গতকাল থেকে ওরা নিখোঁজ। গতকাল বিকালের পর থেকে ওদের আর কেউ দেখেনি। ও আচ্ছা, পালিয়েছে? জি স্যার। স্যার আমি বিদ্রোহী বাউলদের কলেজে গিয়েছিলাম, আজ ওরা কলেজে যায় নাই। গত 3 দিন যাবত ওরা কেউ কলেজে যায় নাই। তা ওরা এখন কলেজে যাবে কি করে? ওরা তো এখন বিদ্রোহী বাউল হয়ে গেছে। আচ্ছা সেটা তো নেই হলো, তাহলে বিদ্রোহী বাউলদের এখন পাওয়া যাবে না কোথায়? স্যার বিদ্রোহী বারুদরা কোথায় থাকে সেটা আমি জানি। তাই? তাহলে বিদ্রোহী বাউলরা যেখানে থাকুক সেখান থেকে ওদেরকে ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, শান্তি খেয়েছে? আসেন আসেন, বসেন। জি স্যার, থ্যাংক ইউ। কি ব্যাপার সামনে সেই হঠাৎ আমার অফিসে কি করে গেলেন? স্যার আমি এসেছি ওই খুনের ব্যাপারে। আপনাদের তদন্ত কতটুকু এগোলো সেই ব্যাপারে জানতে। পরপর দুটো খুন হলো, এখন পর্যন্ত আপনারা ওই খুনিদের কাউকেই গ্রেফতার করতে পারেন না। তবে কি আমরা ধরে নেব এটা আপনাদের দুর্বলতা নাকি ওই খুনিদের বিচক্ষণ? দেখেন, খুনি যতই চালাক বা বিচক্ষণ হোক না কেন, আমরা তাকে ধরবই। আমাদের সিআইডি টিম খুনির ব্যাপারে অনেক কিছু জানতে পারছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই তাকে আমরা ধরতে পারবো। তো আপনারা দয়া করে আমাদের একটু কোঅপারেট করুন, আর ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ভালো নিউজ দিতে পারবো। আপনারা দয়া করে এখন আসুন, আমাদের টিমকে আমাদের কাজ করতে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি আসি।
আমারে গেলাম মনে রং লেগে গেছে আজ জলসা হবে কিরা কিরা তুই সর ভাই রাইট হয়ে বাড়ি যাবো আজ জলসা হয়েছে কিরা তুই কে ভাই কে ভাই বাড়ি যাও সরে দাঁড়া কে আপনার চুপ বেটা চুপ এই আমরা সিআইডি তোর বাপ 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 নিয়ে আয় ওরে নিয়ে আয় চল কে বাপ চল বেটা চল এই কে বাড়ি যাবো চল তোর বাড়ি নিয়ে যাচ্ছি চল কে আমাদের জলসা আমাদের বাড়ি হ্যাঁ তোরা জলসাই কর আমার চল বেটা তোর জলসা করতে লে যাচ্ছে বেটা চল হ্যাঁ ও আই সি এরাই তাহলে বিদ্রোহী বারুদ বসাও তো এখানে বসাও ডাক্তার সাহেব এদের আগে ফিঙ্গারপ্রিন্ট নিন তো এদের জন্য ফিঙ্গারপ্রিন্ট আগে নিন দেখি কিছু পাওয়া যায় কিনা দেখি তোর হাত দাও তোমার ফিঙ্গারই টুকছে না ফিঙ্গার একবার দাও তো হ্যাঁ ঠিক আছে রিপোর্ট তৈরি করতে কতক্ষণ লাগবে ডাক্তার জাস্ট 2 মিনিট লাগবে স্যার ওকে ঠিক আছে থ্যাংক ইউ এখন তোমাদের জবানবন্দিগুলো আমরা চেক করে দেখবো তোমরা সঠিক বলো কিনা তো ভালো সেটাই হবে যদি সব কিছু ঠিকঠাক বলো ঠিক আছে হাতটা দাও তোমার হাতটা দাও আশা করি সব ঠিকঠাক বলবে এই তোমরা দুজন পুরো সিআইডি টিমে খুব হারাম করে দিয়েছে আচ্ছা এখন বলো তো তোমাদের মধ্যে বিদ্রোহী কে আর বারুদকে কি বলছেন স্যার বিশ্বাস করেন আমরা বিদ্রোহী বারুদ নয় তাকে চিনিও নি আবার কখনো চোখে দেখিও নি তাকে আমরা কিভাবে চিনি কিন্তু আমরা তো বিদ্রোহী বারুদকে দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে বসে আছে না স্যার আমরা বিদ্রোহী বারুদ না না ভালো শাস্তি স্বীকার কর নাহলে তোদের এনকাউন্টার করে দেবো তোদের লাশটা তোদের পরিবার খুঁজে পাবে না তাই ভালো চাইলে সত্যটা স্বীকার কর তোরা বেঁচে যাবে স্যার আমরা সত্য বলছি আমরা বিদ্রোহী বারুদ নয় তাই তাহলে বাড়ি থেকে পালিয়েছিলি কেন স্যার মানে আমরা দুজনে গোপনে মাদক সেবন করি আমাদের এই নেশার কথা আমাদের পরিবার জানতে পেরেছে স্যার তাই আমাদের কঠিন শাস্তি দেওয়ার ভয় দেখার হবে স্যার এই জন্যই স্যার আমরা বাড়ি থেকে পালিয়েছিলাম দুজন স্যার নিহত ব্যক্তির কাছে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে তাই জি স্যার আচ্ছা ঠিক আছে ডাক্তার বিষয়টা আমরা দেখছি আপনি এখন যান থ্যাংক ইউ স্যার ইচ্ছা করছে তোদের এখন এনকাউন্টার করে দিই যা জ্বালিয়েছিস না আমাদের তো বাসারা তাহলে এখন কি করবে তোমরা স্যার মান্নান আঙ্কেলের ছেলে আমাদের বন্ধু হয় যেদিন রাত্রে মান্নান আঙ্কেল মারা গেল আমরা দুজনা স্যার সন্ধ্যার দিকে তাদের বাড়ি গিয়েছিলাম
এমনকি খাওয়া দাওয়া করছিলাম, হয়তো সেখান থেকেই ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে। আচ্ছা মিস্টার হেলাল, তোমার কি মনে হয়? স্যার আমার তো মনে হচ্ছে ওদের কথাগুলো সত্য। আমিও সেটাই ভাবছি। স্যার একটু চিন্তা করে দেখেন, ওই ইনফরমারের কথা মোতাবেক প্রথম খুনার আগেই এদের মুখে বিদ্রোহী ভারতের নাম শোনা গেছে, যখন কেউ বিদ্রোহী ভারতের নামই শোনেনি। এটা কিভাবে সম্ভব স্যার? গুড পয়েন্ট। তো এখন আমাদের বলো, এলাকায় প্রথম খুন হওয়ার আগে তোমরা কিভাবে বিদ্রোহী বারুদ সম্পর্কে জানতে পারবে? স্যার আমরা মোজাম্মেদ স্যারের কাছে রাইড করতাম, উনি আমাদের প্রথম বিদ্রোহী বারুদ সম্পর্কে বলে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছো? ওই মিস্টার মুজাম্মেলকে এখনই ধরে নেওয়া সমস্যা। যাও এখনই নিয়ে আনো। তোমাদের সেট দিচ্ছে দুইটি শর্ত। এক, তোমরা কখনো আর নেশা করবে না। জি স্যার। আর এই বিদ্রোহী বারুদের ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত এই এলাকা ছেড়ে যাবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইনি হচ্ছেন সেই কলেজ শিক্ষক মিস্টার মোজাম্মেল। ও আচ্ছা, আপনি বসেন বসেন বসেন, ওনাকে বসে দাও। দেখেন, আপনি একজন সম্মানিত মানুষ, জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর আপনি। তাই আশা করি আপনি যেটা বলবেন সেটা সঠিক কথা বলবেন এবং আমাদেরকেও কঠোর হতে বাধ্য করবেন না। আচ্ছা মিস্টার মুজাম্মেল, এলাকায় প্রথম খুন হওয়ার আগে আপনি ছাত্রদেরকে বিদ্রোহী বারুদ সম্পর্কে বলেছিলেন এবং তাদেরকে বিদ্রোহী বারুদের মতো হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, আপনারা যা শুনেছেন সঠিক শুনেছেন। তাহলে এটা তো নিশ্চিত হয় আপনি বিদ্রোহী বারুদ অথবা আপনি বিদ্রোহী বারুদকে খুব ভালো মতো চেনেন। দেখুন, আপনারা ভুল ভাবছেন। ওই দিন আমি ছাত্রদের ফিজিক্স পড়াচ্ছিলাম, তাই প্রসঙ্গক্রমে আমি ছাত্রদের বারুদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলেছিলাম। এতটুকুই, বাকিটা কোইন্সিডেন্স মাত্র। আচ্ছা, আপনি আজকে আসতে পারেন, তবে দয়া করে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকাতেই থাকবেন। শিওর, থ্যাংক ইউ স্যার, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসেন। আমার ডগরিটা কোথায় গেল? মনে হয় নিশ্চয়ই বাগানের ভিতরে রয়েছে। যাই, ওকে খুঁজে আনি। আমি শিওর আমার এই ডগিটা এই বাগানের ভিতরে আছে। যেহেতু সুপার হিরো ব্যাটম্যান দেখি, যাই ভাইকে গিয়ে দেখাবো। ভাইকে আজ দেখাতেই হবে। ভাইয়া চলে আসছেন? তুই কি সারাদিন খালি গেমই খেলিস নাকি?
শুধু গেম খেললে হবে? আর তো কাজ আছে, পড়াশোনা। কোচিং এ গিয়েছিলি আজকে? জি ভাই গিয়েছিলাম। তাই? পড়াশোনা কেমন চলছে তোর? ভালো চলছে। তাই? আরে মা কোথায় গেছে রে? ওই রান্নাঘরে। আব্বু বাজারে গেছে। তাই? তো পড়াশোনা মন দিয়ে করিস, শুধু গেমই খেলিস না। ভাইয়া আমি আজকে সুপার হিরো ব্যাটম্যানকে ভিডিও করছি, দেখেন একটু। আরে তোর তো খেয়ে দেয় কোনো কাজ নেই সারাদিন, খালি শুধু গেম খেলিস আর উল্টা পাল্টা বক। না ভাইয়া আমি সত্যি কথা বলছি, দেখেন একটু ভিডিওটা। আরে রাখ তো তোর ভিডিওটা, এমনি টেনশনে মাথা খারাপ আমার। না ভাইয়া আপনাকে এই ভিডিওটা দেখাই লাগবে। আচ্ছা দে, না দেখলে তুই তো শুনবি না। এ সময় আবার কল দিল কে? হ্যাঁ জি স্যার। স্যার এক্ষুনি আসতে হবে। জি স্যার আমি এক্ষুনি বেরোচ্ছি। এই ছোট, তাহলে তুই থাক, ঠিক মতো লেখাপড়া কর, আমি গেলাম। ভাইকে এত করে বললাম যে আমি ব্যাটম্যানকে ভিডিও করেছি, ভাই বিশ্বাস করলোই না। আমার কথা কেউ বিশ্বাস করে না। আরে দোস্ত। হ্যালো দোস্ত, মানিক আঙ্কেলের সেই কেসটা তোরা কি করলি? এখন পর্যন্ত তো কিছু জানালি না। হ্যাঁ দোস্ত, সেখানে আমরা সিআইডি টিম গিয়েছিলাম। মানিক চাচাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সে আমাদের কিছুই বলেনি। হ্যাঁ দোস্ত, আমার জানা মতে মানিক আঙ্কেলের বাড়িতে টনি মাস্তান ও তার সাঙ্গপাঙ্গ গিয়েছিল তার অবশিষ্ট জমিটুকু দখল করার জন্য, কিন্তু মানিক আঙ্কেল সেটা বাধা দেওয়ায় তার উপরেও তার পরিবারের মহিলাদের উপরে পাশবিক নির্যাতন চালায়, যেটা বলার মতো না, আমি বলতে পারছি না। দোস্ত তুইও তোর সিআইডি টিম যদি পারিস তো কিছু করিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমরা বিষয়টা দেখছি। আচ্ছা অফিসার্স, তোমাদেরকে পাঠানো হয়েছিল মিস্টার মানিকের ওখানে। শুনলাম ওখানে নাকি মিস্টার টনি সাহেব ওখানে ওই বাড়িতে যে অত্যাচার করছে এবং তাদেরকে মারধর নাকি করছে শুনলাম। তো এই ব্যাপারে তোমরা তো ওখানে গিয়েছিলে ইনভেস্টিগেশন করার জন্য, তো সেখান থেকে কি পেলে? কোনো তথ্য কি পাওয়া গেল? স্যার আমরা মিস্টার মানিকের ওখানে গিয়েছিলাম,
তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, তো তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ও আচ্ছা স্যার, অপরাধীকে সেটা জানার পরও তাকে গ্রেপ্তার করার মতন কোনো প্রমাণ এখন আমাদের হাতে নেই। স্যার, এই জন্য আমাদের ইচ্ছা থাকলেও আমরা গ্রেপ্তার করতে পারছি না। ওয়েট অফিসার ওয়েট, তার মানে বিদ্রোহী বাবদ এই পর্যন্ত ধর্ষককে এবং সুদখোরকে খুন করেছে। তার মানে বুঝতে পারছো তোমরা কি হবে এরপরে? জি স্যার, এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি এই বিদ্রোহী বারুদ এই ধর্ষককে এবার ছাড়বে না। রাইট অফিসার, এবং সেটা আজ রাতেই ঘটবে। জি স্যার, সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু আমরা তো বিদ্রোহী ভারতকে চিনি না, তাকে ধরবো কিভাবে? আরে এতটুকু বুঝতে পারছো না? যদি আমরা ওই ধর্ষকের বাড়িতে পাহারা দিই এবং তার দিকে ভালো মতো নজর রাখি, তাহলে খুব সহজেই আজকে আমরা বিদ্রোহী ভারতকে ধরতে পারি। তোমরা বলতে পারো বিদ্রোহী ভারতকে ধরার মতো এরকম সুযোগ আমরা এখনো পাইনি, এটা আমাদের বেস্ট সুযোগ। ক্লিয়ার অফিসার? Yes, sir. You are absolutely right, sir. Officer, so why you are waiting here? Let's go there. Yes, sir. আজকে বিদ্রোহী ভারতকে ধরার এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ সুযোগ। যে কোনো মুহূর্তে বিদ্রোহী ভারত এখানে হামলা করবে। সুতরাং আমাদের সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এইদিকে চোখ কান খোলা রাখতে হবে। তো সকলেই যার যার যেখানে পজিশন নিয়ে নাও, নিয়ে সুন্দরভাবে চারিদিকে লক্ষ্য রাখবে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে হামলা করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও সবাই সবাই পজিশন নিয়ে দেখো। মশা মাছের জ্বালায় আর বাঁচিনি। স্যার, বিদ্রোহী ভারত যে আসবে আমাদের তো মনে হয় না। আরেকটু দেখতে হবে সহকারে, ঠিক আছে? ধৈর্য হারালে হবে। ওকে স্যার। চোখ কান খোলা রাখবে। স্যার, রাত তো অনেক হলো, আমার মনে হয় বিদ্রোহী ভারত আজ আর আসবে না। ধৈর্য সহকারে আরেকটু সময় আমাদের দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, অ্যাক্টিভ থাকো। ওকে। মশা কেমন আছে নাই? জি স্যার। স্যার, আমার ধারণা আমরা যে এখানে আসছি বিদ্রোহী ভারত হয়তো জেনে গেছে। আমার ধারণা সে আর এখানে আসবে না। দেখা যাক আরেকটু। জি স্যার, আমরা দেখি। আর রাত তো এখনো শেষ হয়নি। জি স্যার। এই রাত্রে মশা কেমন কি করে? আমাদের সেটাই মনে হয়, সম্ভবত কেউ আমাদের মাঝখান থেকে ঘুরে দিয়েছে। বিদ্রোহী ভারত আসবে না, কারণ আমরা যেখানে আসছি সম্ভবত কেউ তাকে ভুলে দিছে। আপনার কথাটা ঠিক ভাই, আপনি ঠিক বলছেন। তা না হলে এত কিন্তু আসতো। অবশ্যই এখনো আসি না, একটু আসি।
ভিতরে যাবে, হ্যাঁ? আসো, আসো, আসো। একটু এসে, একটু এসে। গত রাতে আমরা অল্পের জন্য বিদ্রোহী বারুদকে ধরতে পারিনি। যদি আরেকটু সতর্ক থাকতাম তাহলে আমরা গত রাতেই এই বিদ্রোহী বারুদ সমস্যার সমাধান করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা আমরা যে ঘটনাস্থল থেকে যে আলামতগুলো কালেক্ট করলাম তার কি অবস্থা ডাক্তার সাহেব? তার রিপোর্টের কি অবস্থা? রিপোর্ট কি তৈরি করা হয়েছে? তার ফিঙ্গারপ্রিন্ট আর হেয়ার স্যাম্পল পাওয়া গেছে, তো সেইটা পরীক্ষা করার জন্য আমার একটু সময় লাগবে। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আপনি একটু কাইন্ডলি দ্রুত করেন কাজটা, ঠিক আছে? ঠিক আছে ওকে স্যার, একটা জিনিস খেয়াল করেছেন? বিদ্রোহীবাদের পোশাকটা বেশ ইন্টারেস্টিং, একেবারে সুপারহিরো ব্যাটম্যানের মতো। কি ব্যাপার, এর আবার কি হলো? এবার দৌড়াইছিলি কেন? কোনো সমস্যা টমস্যা হয়ে লাগে নাকি? বুঝলাম না তো কিছু। এই ছোট, তোর ফোনটা দে তো। রাতে সেই ব্যাটম্যানের ভিডিওটা আছে তোর ফোনে? জি ভাই আছে। একটু দেখি। কি ব্যাপার আদিল সাহেব, তুমি কোথায় গিয়েছিলে? কাউকে কিছু না ধরে করে বেরিয়ে গেলে? স্যার, আমি বিদ্রোহী বারুদের আসল পরিচয় পেয়ে গেছি স্যার। বলো কি, বিদ্রোহী বারুদের পরিচয় পেয়ে গেছো মানে? জি স্যার। কোথায়, কি পাইছো? কিভাবে? Oh my god. Well done officer, good job. থ্যাংক ইউ স্যার। আমাদের এবার বিদ্রোহী বারুদকে ধরতে আর কোনো বাধা নেই আশা করি। খুব সহজেই ধরা যাবে। কিন্তু স্যার, এই দিয়ে তো আপনি প্রমাণ করতে পারবেন না স্যার, এই নেই বিদ্রোহী বারুদ। কেন প্রমাণ করা যাবে না কেন? বুঝলাম না। কারণ যে কেউ ব্যাটম্যান বা বিদ্রোহী বারুদের পোশাক পরলেই তাকে বিদ্রোহী বারুদ বলে গ্রেফতার করা তো বোকামি স্যার। You are right, officer. স্যার, ফরেনসিক রিপোর্ট রেডি স্যার। স্যার, তো ফরেনসিক রিপোর্টে কি পাওয়া গেল? স্যার, ফরেনসিক রিপোর্টে যে ব্যক্তির আঙুলের ছাপ পাওয়া গেছে তার ছবি ও বায়োডাটা রেডি স্যার। ও তাই, চলো দেখি তো। ও মাই গড, ভিডিওতে যে মানুষটাকে দেখেছিলাম এবং ডাক্তার যাকে দেখাচ্ছে দুজন তো একই ব্যক্তি দেখছি। তার মানে এখন আমরা শিওর যে ইনি বিদ্রোহী বারুদ এবং ইনাকে গ্রেপ্তার করতে আমাদের আর কোনো বাধা নেই। কি বলো অফিসার? জি স্যার। তাহলে আর দেরি কিসের? যত দ্রুত সম্ভব এই বিদ্রোহী বারুদকে ধরে নিয়ে আমার সামনে ওকে যাও। তাহলে আপনারা যান। হ্যাঁ,
হ্যাঁ বন্ধু, তো কিসের জন্য আমাকে দাঁড় করালে? তোদের পুরো সিআইডি টিম নিয়ে কোথায় যাচ্ছি? বিদ্রোহী বারুদকে ধরতে যাচ্ছিলাম। দেখ বন্ধু, তুই আমার কথাগুলো বোঝার চেষ্টা কর। ওই কালো পোশাকধারী ব্যক্তি বিদ্রোহী বারুদ শুধু একা নয়, তার সাথে তোদের সিআইডি ডিপার্টমেন্টে কেউ না কেউ জড়িত আছে। তা না হলে পারে বিষয়টি কিন্তু এমন ঘটতো না। তাই বলি কি, বিদ্রোহী বারুদকে এখনই ধরা ঠিক হবে না। এখনই ধরলে পারে সিআইডি ডিপার্টমেন্টের কেউ না কেউ তাকে সহযোগিতা করছে, এই বিষয়টা তোদের কাছে সারা জীবন অজানাই থেকে যাবে। বিদ্রোহী বারুদের তথ্য যখন তোরা জেনে গেছিস, তাকে তো যখন তখন ধরতে পারবে, তবে তাকে ধরার আগে সত্যটা জেনে নেওয়া উচিত তোদের। হ্যালো মিস্টার পলাশ, বিদ্রোহী ভারতকে এখনই ধরার দরকার নাই, আপনারা ফিরে আসেন। তুই আমাকে কোথায় নিয়ে আসলি? আরে বন্ধু, আর একটু অপেক্ষা করো। আমি খোঁজ খবর নিয়ে যা জানতে পেরেছি, বিদ্রোহী বারুদ এখানে প্রায় প্রতি রাতে আসে। আর সে যদি এখানে আসে, তোদের সিআইডির সেই অফিসারও এখানে আসবে, কারণ তোদের সিআইডি ডিপার্টমেন্টের সকল তথ্য বিদ্রোহী বারুদকে গোপনে সে এখান থেকেই দেয়। তাই আমি 100% শিওর সে এখানে আজ আসবেই। আর যদি আসে, ওই অফিসার এখানে থাকবে। সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। মাই গড বন্ধু, এ তো বিদ্রোহী বারুদ। আরে হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না বিদ্রোহী বারুদ আসবে। বিদ্রোহী বারুদ এসেছে, এবার তোদের সিআইডি অফিসারটাও আসবে। একটু অপেক্ষা কর বন্ধু, সব বুঝতে পারবি। ও মাই গড, সিআইডি অফিসার মিস্টার পলাশ সে শেষ পর্যন্ত বিদ্রোহী বারুদের সাথে হাত মিলালো। আমার তো ভাবতেই অবাক লাগছে। বন্ধু, আমি বলেছিলাম না তোকে, তোদের সিআইডি টিমের মধ্যে যে কোনো একজন বিদ্রোহী বারুদের সাথে হাত মিলিয়ে গোপনে তথ্যগুলো জানাচ্ছে। কি বিশ্বাস হলো তো? দেখতে থাক সামনে আরো কি ঘটে।
চলো বন্ধু, নিকটে যে শুনি ওরা কি আলোচনা করছে। হ্যাঁ, অবশ্যই যাব। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমাকেও আগামীকালকে পত্রিকার হেডলাইনে এই খবরটি ছাপাতে হবে, তাই আমাকেও সতর্কতার সাথে ভিডিও করতে হবে। চলো যাই। চলো বন্ধু, নিকটে যে দেখি ওরা কি আলোচনা করছে। হ্যাঁ বন্ধু, চলো তাই করি। আমাকেও পুরো দৃশ্যটা গোপনীয়ভাবে ভিডিও করতে হবে, আগামীকালকে পত্রিকার শিরোনামে দিতে হবে। দেখো বিদ্রোহী ভারত, তুমি যে কাজটা করেছো সেটা অবশ্যই দেশের আইন বিরোধী কাজ। তবে তোমার এই কাজটা আমার ভালো লেগেছে। যে কাজটা এদেশের আইন ঠিকঠাক করলে আজ এদেশে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও ধর্ষক থাকতো না, আর তোমার মতো কোনো বিদ্রোহী ভারতের জন্ম হতো না। তাই তোমাকে কিছুটা সাহায্য করেছি, কিন্তু এখন সিআইডি বিষয়টা জেনে ফেলেছে। স্যার, মিশনটা শুধু ছিল আমার নিজের, মাঝখান থেকে আপনি ফেসে যাবেন আর আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই ভাবতে পারবো না স্যার। প্রয়োজনে আমি সিআইডির কাছে আত্মসমর্পণ করবো, তবু আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। কি বলছো তুমি? না, এটা আমি হতে দিতে পারি না। তুমি এই এলাকা ছেড়ে নতুন কোথাও চলে যাও, গিয়ে নতুনভাবে নিজের জীবন শুরু করো। এদিকটা আমি দেখছি। সরি স্যার, এটা আমি করতে পারবো না। আপনি আগামীকাল সন্ধ্যায় আপনার সিআইডি টিম নিয়ে পাথর ভান্ডারে উপস্থিত থাকবেন, আমি ওখানে যাব। আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। যে কাজটি আমাদের করা উচিত ছিল, কিন্তু বিভিন্ন বাধার কারণে সেই কাজটা আমরা করতে পারিনি, কিন্তু বিদ্রোহী ভারত সে কাজটি করে দেখাইছে। বন্ধু, আসলে তুই ঠিকই বলেছিস। যদিও আইনের চোখে বিদ্রোহী ভারত অপরাধী, কিন্তু কাজটা সে ঠিকই করেছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? কি আর করব, ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দেব। আর এখানে সিআইডি অফিসার মিস্টার পলাশ সাহেব এবং বিদ্রোহী ভারত যে এসেছিল, আমরা তা গোপনে দেখেছি এবং ভিডিও করেছিলাম, এগুলো আমরা ভুলে যাব। এমনকি আমরা মনে করব যে আমরা এখানে আসিনি, এটা একমাত্র দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। চল এখন যাই। আচ্ছা, এখন তাহলে আমাদের বিদ্রোহী বারুদকে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। বিদ্রোহী বারুদের সাথে আমরা কি করব? স্যার, সাহসীদের কিছু কথা বলতাম। হ্যাঁ অবশ্যই, বলো কি বলতে চাও। স্যার, এদেশে এখন হাজার হাজার কেস পেন্ডিং, কোনোটা 10 বছর, কোনোটা আবার 20 থেকে 25 বছর যাবত চলছে, যার অধিকাংশ কেসই এদেশের প্রভাবশালী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যার সমাধান এখন এদেশের আইন দিতে পারে না। তাই বলছি স্যার, আরেকটা পেন্ডিং কেসের সংখ্যা বাড়লে বাড়ুক না, এতে সমাজের লাভ হলেও ক্ষতি হবে না স্যার। ওই বিদ্রোহী বারুদের সাথে কি করা হবে সেটা আজকে রাত্রে যখন ওর সাথে দেখা হবে, যখন ওকে হাতের মুঠে পাবো তখন দেখতে পাবো। ওকে এনকাউন্টার করা হবে নাকি সারা জীবন জেলে রাখা হবে। গত 5 দিন যাবত রাত দিন একটানা আমাদেরকে দৌড় করে গেছে, আমাদের চোখের ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছে বিদ্রোহী বারুদ। আর ওকে এত সহজে ছেড়ে দেবো সেটা কখনোই হবে না।
তাহলে তুমিই বিদ্রোহী বারুদ? জি স্যার, আমি বিদ্রোহী বারুদ। আর এই এলাকায় যে আমার মিশন ছিল, সে মিশন আমার শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে সারেন্ডার করব। যাক, আজকের মতো প্রথম বিদ্রোহী বারুদের চেহারা দেখতে পারলাম। এর আগে শুধু শুনছি, দেখা হয়। হ্যাঁ, আজকে তো সিদ্ধান্ত নেওয়াই লাগবে। এই বিদ্রোহী বারুদ গত 3 থেকে 4 দিন যাবত আমাদের সকলের চোখের ঘুমকে হারাম করে দিয়েছে এই বিদ্রোহী বারুদ। শুধু তাই না, এই বিদ্রোহী বারুদের কারণে সমস্ত দেশের মানুষের কাছে আজকে আমাদের ভাববোধ নষ্ট হয়েছে। সমস্ত মিডিয়ার কাছে আমার জবাব দিতে করা লাগছে। সেই বিদ্রোহী বারুদকে আমি এত সহজে ছেড়ে দেবো না, কখনোই না। এই বিদ্রোহী বারুদকে আজকে আমি এত সহজে ছাড়ছি না। এই অস্ত্রখান দাও তো, সিদ্ধান্ত আজকে আমি নেব। ঠিক আছে বিদ্রোহী বারুদ, আমাদের সিআরডি টিমের সকল সদস্য এবং আমরা কেউই চাইনি যে তোমার ক্ষতি হোক বা তোমাকে এনকাউন্টার করা হোক বা সারা জীবন জেলের ভাত খাও। আমরা সকলে চেয়েছি তোমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমি আশা করি তুমি এই সুযোগটা পাওয়ার পরে নিশ্চয় নতুন কোথাও গিয়ে জীবনকে নতুনভাবে শুরু করবে। আশা করি আমার কথাটা তুমি রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। নতুন জীবনে তোমাকে স্বাগত। স্যার, আপনার কি মনে হয় বিদ্রোহী ভারতকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে? আরে আপনি কি বলেন? বিদ্রোহী ভারত এই কাজ করা সাহসী তো পাবে না। আমরা বিদ্রোহী ভারতকে সাহায্য করেছি বলেই সে আজ পার পেয়ে গেল। তুমি একদম ঠিক কথা বলছো। আরে আমি 100% শিওর ওই বিদ্রোহী ভারত আর কোনো দিন এই কাজ করার সাহস পাবে না। আপনি কি মনে করেন স্যার? কিরে বন্ধু, কি অবস্থা? কি এখনই যেতে হবে? কোথায়? আচ্ছা ঠিক আছে, ওখানে থাক, আমি আসছি। ওকে। হ্যাঁ বন্ধু, কি কারণে এত ইমার্জেন্সি আসতে বললি বল এবার দেখি শুনি। এই তো আসার সময় হলো, কখন থেকে আমি এখানে ওয়েট করছি। আমি একটা মুহূর্ত টেনশনে স্থির থাকতে পারছি না। আর তুই লেট করলি কেন? আচ্ছা ঠিক আছে, বল দেখি।
দোস্ত, আমার কথাটি মনোযোগ সহকারে শোন আর ভালো করে বোঝার চেষ্টা করিস। তোরা পুরো সিআইডি টিম যাকে বিদ্রোহী বারুদ হিসাবে জানিস, মানে ওই যে সেই কালো পোশাকধারী ব্যক্তিটি, উনি আসলে বিদ্রোহী বারুদ হতে পারে না। কি আবল তাবল বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুই একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। তোরা যাকে বিদ্রোহী বারুদ হিসাবে আখ্যায়িত করছিস, সে একজন সিকিউরিটি গার্ড। আর একজন সিকিউরিটি গার্ড এত বড় লঙ্কা কাণ্ড কি করে ঘটাতে পারে আমার বুঝে আসে না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? বিষয়টি একদম পানির মতো পরিষ্কার। আসলে যে ব্যক্তিকে বিদ্রোহী বারুদ মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বিদ্রোহী বারুদ নয়। বিদ্রোহী বারুদ আসলে অন্য কেউ, যে সাহসী, বুদ্ধিমান এবং বিচক্ষণ। ওই ব্যক্তি সিআইডি এবং সাংবাদিকের চাইতে সব সময় এক ধাপ এগিয়ে থাকছে। তাহলে কালো পোশাকধারী লোকটি কে? আরে এইখানেই তো আসল বিদ্রোহী বারুদ আমাদের দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে। বিদ্রোহী বারুদ কালো পোশাকধারী ওই লোকটিকে ইচ্ছাকৃতভাবে সকলের সামনে এনেছে, যাতে করে এদেশের প্রশাসন ও মিডিয়ায় ধ্যান জ্ঞান থাকে সম্পূর্ণ ওই কালো পোশাকধারী ব্যক্তির। আর এই সুযোগে ওই আসল বিদ্রোহী বারুদ তার মিশন সহজভাবে চালিয়ে গিয়েছে, যা আমরা কিছুই বুঝতে পারিনি। বন্ধু, তুই 3টা খুনের কথাই চিন্তা কর। প্রথম খুন, বিশিষ্ট ব্যবসায়ী মান্নান সাহেব গরমের কারণে তার বাড়ির ছাদে বসেছিল। তাকে আনুমানিক 20 থেকে 25 ফিট দূরত্ব হতে গুলি করে হত্যা করা হয়। কিন্তু তাদের পরিবারের লোক বলছে যে গুলির আওয়াজ শুনে তারা যখন ছাদে চলে আসে, তাদের উঠান দিয়ে একজন কালো পোশাকধারী ব্যক্তিকে তারা চলে যেতে দেখে। কিন্তু এটা কিভাবে সম্ভব? উঠান থেকে একজন ছাদে বসে আছে আর তাকে গুলি করে হত্যা করবে, এটা কি আসলে পসিবল? তার মানে ধরে নেওয়া যায় খুনি দ্বিতীয় বাড়ির ছাদ থেকে মান্নান সাহেবকে গুলি করে হত্যা করে। বন্ধু, এবার তুমি দ্বিতীয় খুনের কথা ভাবো। সরকারি ভূমি অফিসার মিস্টার কাশেম সাহেব তার নিজের ড্রয়িং রুমে বসেছিলেন। আনুমানিক 15 থেকে 20 ফিট দূরত্ব হতে তাকে হত্যা করা হয় গুলি করে। তার পরিবারের লোককে জিজ্ঞেস করে তারা কি বলল? তারা বলল যে গুলির শব্দ শুনে তারা যখন চলে আসে, এসে তারা দেখে যে তাদের সিঁড়ি দিয়ে একজন কালো পোশাকধারী ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে। তার মানে কি বোঝা যায়? বিষয়টি একদম পরিষ্কার। মিস্টার কাশিমকে ওই কালো পোশাকধারী ব্যক্তি কখনোই হত্যা করতে পারে না, তাকে অন্য কেউ গুলি করে হত্যা করে। বন্ধু, এবার তুমি তৃতীয় খুনের কথা ভাবো। সিআইডি টিমের কড়া নজরদারির মধ্যেও মিস্টার টনি খুন হলেন। গুলির শব্দ শুনে তোমরা যখন তার রুমের মধ্যে গেলে, তাকে নিহত অবস্থায় পেলে। তারপরে ছাদে গিয়ে দেখলে যে দড়ি বেয়ে একজন কালো পোশাকধারী লোক মাটি দিয়ে পালিয়ে যাচ্ছে। বন্ধু, এটা অবিশ্বাস্য না? কিন্তু আমার মতে তৃতীয় খুনের সময় খুনি ওই রুমের মধ্যেই ছিল। ও মাই গড, এটা তো মাস্টার প্ল্যান। আর আমরা না বুঝেই বিদ্রোহীবাদকে সহযোগিতা করে গেছি। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা বন্ধু, তাহলে এই বিদ্রোহীবাদটা কে? সেটা তো আমিও জানি না, তবে আমার বিশ্বাস
এই আসল বিদ্রোহী বারুদের রহস্য উদ্ঘাটন করতে আমাদের বেশি সময় আর লাগবে না। বন্ধু, আর একটা কথা শুনে রাখো, আমরা আর একটু চোখখান খোলা রাখলে আসল বিদ্রোহী বারুদের পরিচয় পেয়ে যাব। আপনি তো মিস্টার রাজীব, এখানে সিআইডি ইনস্টেন্স। হ্যাঁ, আমি মিস্টার রাজীব, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি মিস্টার কবির খান, এখানকার সিআইডি প্রধান। গত 3 তারিখে আমার এখানে জয়েন করার কথা ছিল, কিন্তু সমস্যা থাকার কারণে আমি আজকে জয়েন করছি। ও মাই গড, ও শিট, এটা কি শুনছি আমি? কি হচ্ছে এসব? বুঝলাম না তো ঠিক। ইনি যদি মিস্টার কবির হয়, তাহলে এতদিন যিনি আমাদের সিআইডি প্রধান ছিলেন সে কে? আমাদের সাথে এত বড় ধোঁকা! টিয়ার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও ধর্ষকেরা এই বিদ্রোহী বারুদ আবার আসবে। বি কেয়ারফুল, হতে পারে সেটা আপনার এলাকা। Ha 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 ha!